তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, আমরা জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। আমরা এই অনুষ্ঠানে চলমান নানা ঘটনার তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বা বক্তব্যের প্রতিক্রিয়া বা বিশ্লেষণ। আজ আমাদের আলোচনার বিষয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না। তার এই বক্তব্যটি নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করব। আমাদের সাথে আলোচনার জন্য এরই মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমবারের মতো আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, সেই জন্য অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিছুক্ষণের মধ্যেই আমাদের আরও একজন অতিথি, জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল আমাদের সাথে যুক্ত হবেন। রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। তার আগে একটু জানিয়ে নেই, গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। যেটি বলছিলাম রিপন ভাই, প্রধান উপদেষ্টা আজকে 127 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাথে একটি বৈঠক করেছেন। সেখানে তিনি অনেক বড় একটি বক্তব্য রেখেছেন। বলা যেতে পারে পুলিশকে একরকম মনোবল বাড়ানো, ইন্সপিরেশনাল বক্তব্য, মোটিভেশনাল বক্তব্য তিনি দিয়েছেন। সেখানে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আছে, সামান্য একটু পড়ে নিয়ে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া শুনব। প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না। পুলিশই সম্মুখ সারির মানুষ, পুলিশ মানে আইন শৃঙ্খলা। আর এই আইন ও শৃঙ্খলা না থাকলে যত বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুক, কোনো কাজে আসবে না। ডক্টর ইউনূস বলেন, সরকার যা কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তিনি বলেন, আইন যদি না থাকলো তাহলে সরকারই বা কি, গণতন্ত্রই কি, অধিকার কি, নাগরিকে বা কি, কিছুই থাকে না। এই বক্তব্য সম্পর্কে আমি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে শুরুতে জানতে চাই, গত 7 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যে ভূমিকা আমরা পুলিশ বাহিনী সম্পর্কে, আইন শৃঙ্খলা সম্পর্কে দেখেছি এবং আজকে তার যে বক্তব্য আমরা শুনলাম, তার মধ্যে কি কোনো সামঞ্জস্য খুঁজে পান? ধন্যবাদ আপনাকে। আসলে আমি সামঞ্জস্য খোঁজার চেয়েও আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে স্টেটমেন্ট বা ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে ভিন্নতা নেই আমার, এবং ভিন্ন মত প্রকাশ করতেও চাই না। এটা সত্য যে রাষ্ট্রের জন্য যেই দলই ক্ষমতা থাকুক, রাষ্ট্রের জন্য তো পুলিশ লাগে। যে কোনো উন্নত দেশে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, হোয়াট এভার, সমাজতান্ত্রিক রাষ্ট্র বলেন, পুলিশ এসেনশিয়াল একটা ইনস্টিটিউশন। কিন্তু আমরা পুলিশকে কি সেই জায়গায় রেখেছি কি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। গত 15-16 বছর ধরে পুলিশকে যেভাবে আপনার নির্বিচারে অপব্যবহার করা হয়েছে, এই পুলিশ তো সে পুলিশের জায়গা নেই। যার জন্য পুলিশের, আপনি বলেছিলেন যে ইন্সপিরেশনাল বক্তব্য, উদ্বুদ্ধ করার মতো বক্তব্য, মোটিভেশনাল বক্তব্য, এভরিথিং ইট ইজ নিডেড ইনডিড। এটা খুবই প্রয়োজন ছিল। এটা আমাদের তরফ থেকেও কিন্তু আমরা পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা কথা বলি, তাদের মোরাল বুস্ট করার জন্য আমরাও কথা বলি। আমরা রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড যখন করছি, বিভিন্ন জেলাতে যখন যাই, যেমন আমি গত পরশুদিন ফরিদপুরে আমাদের বিভাগীয় বর্ধিত সভা ছিল, সেখানে আমি প্রোগ্রাম অনুযায়ী আমি ডেপুটি কমিশনার এবং আপনার এসপির সাথে মিট করেছি, এবং সেখানে যে আমরা একটা কথাই বলেছি যে পুলিশকে তার দায়িত্বশীল আচরণ করতে হবে, নো ম্যাটার হোয়াট। কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি, কাউকে বিশেষভাবে দেখার কোনো কারণ নেই। অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে এবং সেটাকে ভাঙতে হবে, সে অপরাধ বৃত্তকে ভাঙতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হবে এবং কন্ট্রোলটা এস্টাবলিশ করতে হবে। তো এই যে করতে হবে বলছি আমরা, অর্থাৎ সরকারের জায়গা থেকে বলছেন, বিরোধী দলের তরফ থেকে আমরাও বলছি, এটা আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যে আমরা একেবারেই সারা বাংলাদেশে ইন দ্য নেম অফ বিএনপি, কেউ যদি কোনো জায়গায় বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ অপকর্ম করতে চায়, সেটাও যাতে আপনার কোনো প্রশ্রয় না পায় দলের তরফ থেকে, সেটা কিন্তু একটা কঠিন একটা মেসেজ আমরা দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার যেটা বলছিলাম, পুলিশকে কেন বুস্ট করতে হয়। পুলিশ এন্টায়ারলি মোটামুটি বলা যেতে পারে যে আপনার গত 15-16 বছর ইট স্টুড এগেনস্ট পিপল।
এটা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মানে 15 বছরে পুলিশের যে ভূমিকা সেটি নিয়ে আমি বর্তমান ভূমিকা আসবো, তার মাঝখানে একটু জানিয়ে দিই এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত। জি রিপন ভাই, 15 বছরের ভূমিকার কারণেই তো আপনার এই বিগত সরকারের যা কিছু আমরা ব্যর্থতা, জনবিরোধী অবস্থান, বেআইনি কাজ সবকিছু করার ক্ষেত্রে পুলিশ একটা বড় ইনস্ট্রুমেন্ট ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে পুলিশের শুধু পুলিশই না, কিন্তু আরো অনেক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বাহিনী। আপনাকে আরেকটু কথা বলতে চাই, ভেরি কি বলে, আমার খুব অ্যালার্মিং। আমি মানে রীতিমতো আমি ভীত হয়েছি, সন্ত্রস্ত হয়েছি এবং আমি উৎকণ্ঠিত হয়েছি রাষ্ট্রের এই অবস্থাটা দেখে, রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর অবস্থাটা দেখে। আমাদের রাষ্ট্রের সেনাবাহিনীর একজন প্রধান ছিলেন, 2014 সালের যে একটা মানে অপনির্বাচন হয়েছে, যে অপনির্বাচন করার সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভুইয়া, অথবা জেনারেল ইকবাল করিম, হোয়াট এভার, জি আমি ঠিক তার বোধহয় জেনারেল ইকবাল করিম ভুইয়া। তো উনি ফেসবুকে বেশ কিছু লেখা লিখছেন এবং সেটা একটু পত্রিকাতে প্রকাশিত, এবং সেখানে আমি যেটা দেখতে পেলাম, ইভেন ফ্রম আর্মি, যারা বিজিবিতে, র্যাবে, নানা প্রতিষ্ঠানগুলো যারা ডেপুটেড হয়েছিল, তাদেরকে কিভাবে মানে শেখ হাসিনার প্রশাসন, তার সরকার কিভাবে অপব্যবহার করেছে, খুনে গুমে নানা ধরনের মানে দুর্নীতিতে নানানভাবে, এবং মেনি অফ দেম পারহ্যাপস রিটার্ন টু আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ, নিয়ম অনুযায়ী তারা আর্মি থেকে গিয়েছে, আর্মিতে ব্যাক করেছে। ওনার যে বর্ণনাগুলো যদি আপনি পড়েন, নিশ্চয়ই আপনি পড়েছেন হয়তো, মানে এত বছর পরে সেই বর্ণনা দিয়ে কি তখনকার দায় তিনি এড়াতে পারেন? লোমহর্ষক বর্ণনা। আমি যদি অনুমান করি, উনি যাদের কথা বলেছেন অ্যাট দ্যাট টাইম, উনি বলেছেন 20-21 বছরের ছেলেরা, মানে ইয়াং, মানে আমি যদি বলে মানে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হয়েছে, বিএমএ থেকে জয়েন করেছে, তাদের অনেকের কথা তিনি উল্লেখ করেছেন। তো এই যদি ঘটনা হয়, তা মেনি অফ দেম মিন হোয়াইল তারা তো চাকরিতে আর যদি থেকে থাকেন, তারা অনেক বড় পর্যায়ে তারা চলে গিয়েছেন। একটা রাষ্ট্রের বাহিনীতে মানে প্রতিরক্ষা বাহিনীতে, সেনাবাহিনীতে, সেখানে যদি আপনার এই ধরনের দুর্ধর্ষ লোকজন যদি অবস্থান করেন, এই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার স্টেটমেন্টের কারণে আমাদের সেনাবাহিনীর মধ্যে এখন তো প্রশ্ন উঠবে, তারা কারা এই অপকর্মগুলো করেছে, কারা এই খুন। কিন্তু তিনি বাহিনী প্রধান হিসেবে সেগুলো হতে দিলেন যে মানে তিনি যেটা বলতে চেয়েছেন, আমি তো মানে আই ক্যানট ডিফেন্ড হিম, আই ক্যানট সে ইন ফেভার অফ হিম, মানে তার পক্ষে বলার মতো আমি জায়গায় নাই। উনি যেটা বলতে চেয়েছেন, হি হ্যাড লিমিটেশনস, তার সীমাবদ্ধতা ছিল, তারপরে তিনি চেষ্টা করেছেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি যেটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি যেটা বলতে চাবো, সরকারের উচিত হবে, দেশে তো একটা সরকার আছে, সরকার উচিত হবে ইকবাল করিম ভুইয়ার বক্তব্যটাকে আমলে নিয়ে নিঃসন্দেহে ওখানে একটি মানে আপনার তদন্তে যাওয়া, কারা শুধু আপনি তো পুলিশ নিয়ে কথা বলছেন, পুলিশের বাইরে মানে কারা অপকর্মের মধ্যে লিপ্ত ছিল এবং তারা ব্যাক করেছেন, তারপরে তারা এখন সমাজে তাদের কি অবস্থান আছে। এমন একজন অফিসারের কথা তিনি বলেছেন, উনি আনসার ভিডিপিতে তিনি ডিজি ছিলেন, তার কথা বলেছেন যে ওই মানে অর্থাৎ তার সময়কার একজন আনসার ভিডিপির ডিজি, তার কথা বলেছেন তিনি ওখানকার মানে নারী আনসার সদস্যের শ্লীলতাহানি করেছেন অথবা নির্যাতন করেছেন ইত্যাদিতে, এই ধরনের অভিজ্ঞতা আমরা জানতে চাই। সে অফিসারটি তো করে মানে বাহিনীর প্রধান হিসেবে তিনি মানে হয়তো রিটায়ারমেন্টে গিয়েছেন, হোয়াট ইজ হিজ পজিশন নাও, তিনি কি এখন এই দেশে আছেন কি না, এই কথাটি বলেছেন তৎকালীন মানে সামরিক বাহিনীর প্রধান বলেছেন তারই একজন অধীনস্থ মানে মেজর জেনারেল সম্পর্কে। এদেরকে তো উন্মোচিত করা দরকার। এইগুলো শুধুই মাত্র আপনি ওই আব্দুল্লাহ সংস্কার শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখছি বা কিছুটা প্রশাসনিক ক্ষেত্রে, আপনি বলছেন যে রাষ্ট্রের সকল ক্ষেত্রে এই সংস্কারগুলো হওয়া দরকার। এই লোকগুলোকে যদি আপনি ওই ধরনের প্রতিষ্ঠানে যদি রাখেন, হাসিনা তাদেরকে ব্যবহার করেছে তো গণতন্ত্রের বিরুদ্ধে, রাতের ভোট করানোর জন্য তাদেরকে রেখেছে, তার বিরুদ্ধ পক্ষ লোকগুলোকে আপনার খুন-গুম করার কাজে মানে ব্যবহার করেছে। ওই লোকগুলো যদি এখন ওই জায়গায় থাকে, এই লোকগুলো এগেইন আমি মনে করি যে কোনো শক্তির পক্ষে একবার যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে আপনি যে কোনো সময় আপনি আবার অপব্যবহার করতে পারবেন। কারণ আমরা আবার পুলিশের বিষয়, আপনি কি আমাকে আরেকটি মিনিট আপনি আমাকে সময় দেবেন কিনা? আপনি ইকবাল করিম ভুইয়া সাহেবের কথা বলেছেন, তিনি এতদিন পরে কথাগুলো মানে বলছেন। 2014 সালে যে একটা অপকর্মর নির্বাচন হলো, মানে ভোট ছাড়া একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, সে দায় তিনি এড়াতে পারেন না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর প্রধান
পুলিশের প্রধান, রাষ্ট্রীয় বাহিনীর প্রধান যারা আছেন বা মেম্বার যারা আছেন, সিভিল প্রশাসন, তাদের সবার উদ্দেশ্যে একটি কথা জানতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি একটি সরকারকে আপনি সমর্থন করবেন, তার আদেশ পালন করবেন কোন সরকারে? যে সরকার ন্যায়ানুগ সরকার, যে সরকার জনগণের নির্বাচিত সরকার, যেই সরকার জনগণ সমর্থিত সরকার, যেমন ডক্টর ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয়, বাট নিঃসন্দেহে একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সরকারি সরকার। সুতরাং এই ধরনের সরকার ব্যতি রেখে যারা রাতের ভোট, মানে দিনের ভোট যারা রাতে করেন, বিনা ভোটে যারা পার্লামেন্ট বসান, ইচ্ছা মতন মানে ইয়ে করে দেন, কি বলে, নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেন, সেই সরকার তো ইলেক্টেড সরকার ছিল না। সংবিধানে আপনার কোন সরকারকে, মানে কোন ধরনের সরকার হবে, মানে বেআইনি সরকারের বেআইনি নির্দেশ মানতে কেউ বাধ্য নন। কিন্তু যারা মেনেছেন এখন যদি সুন্দর সুন্দর কথা বলেন, বেআইনি সরকারের বেআইনি নির্দেশ প্রতিপালন করে চাকরি জীবনটি অতিবাহিত করেছেন এবং ওই সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছেন, পাওয়ার প্ল্যান্ট নিয়েছেন বা অন্যান্য নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন, এখন যদি বলে, এখন ভালো ভালো কথা বললেই তো আপনি সুশীল হয়ে যেতে পারেন না। আমরা এই কথাটি বলতে চাই যে এর দায়িত্ব তো তাদেরও গ্রহণ করতে। আজকে জনগণ যেই জায়গাটায় পৌঁছেছে, রাষ্ট্র যেই জায়গাটায় পৌঁছেছে, তার দায় এদের নাই? নিশ্চয়ই। একইভাবে আপনি 14 সালের নির্বাচনের কথা বলছিলেন, 18 সালের নির্বাচনের পরে তখনকার যিনি সেনাপ্রধান ছিলেন তার বক্তব্য আমরা শুনেছি, কতটা হাস্যকর। আব্দুল আজিজ সম্পর্কে তো মানে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্টেট বক্তব্য আছে সেখানে। তিনি বলেছেন যে মানে কিভাবে তিনি মানে প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করতে চাইতেন। মানে এই আব্দুল আজিজও তো আপনার মানে আপনার কি বলে নানা অপকর্মে লিপ্ত, এতে তো কোনো সন্দেহ। শুধু একা না, পুরো পরিবার। আমরা পুলিশের বিষয়টাতে আসবো, তার আগে আজকে প্রধান উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছেন সেই বিষয়ে একটা প্রতিবেদন দেখে নিয়ে আমরা মাসুদ ভাইয়ের কাছে আলোচনায় আসবো। 5 আগস্টের পর থেকেই প্রতিনিয়ত নতুন সমস্যা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে সমালোচনা, চারপাশে অভিযোগের তীর, কাজে গা ছাড়া ভাব পুলিশ বাহিনীর। এমন পরিস্থিতির মধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ের কার্যালয়ে শুনেন চলমান পরিস্থিতিতে কী ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাহিনীর সদস্যরা। অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অধ্যাপক ইউনূস। তুলে ধরেন 5 আগস্টের পর দেশকে নতুন করে ঢেলে সাজানোর সুযোগ হয়েছে। বলেন, রাষ্ট্র যত বড় বড় চিন্তাই করুক, যত অর্জনই থাকুক, পুলিশের ভূমিকা ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ কখনোই সম্ভব নয়। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটি হলো পুলিশ। সরকার প্রধান বলেন, ডিসেম্বরে নির্বাচন, সময় বেশি নেই, সংস্কারগুলো এর আগেই শেষ করতে হবে। দেশ বদলানোর কাজে সবাইকে টিম হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাবো। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পুলিশের যে অত্যন্ত সমস্যা হচ্ছে তা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে জুলাই গণঅভ্যুত্থান যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন হাতছাড়া না হয় পুলিশ কর্মকর্তাদের, সে কথাও মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা। পুরো সুযোগ দেন, সেজন্য আমাদেরকে সবাই নিয়ে। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। মাসুদ কামাল ভাই, পুলিশ সম্পর্কে সরকার প্রধানের আজকের যে বক্তব্য, এটি কি সময়োচিত নাকি বিলম্বিত উপলব্ধি? আসলে উনি কি বলেছেন এই মুহূর্তে আমি আসলে বেশি বুঝি নাই, মানে ওনার কথা আমি জানি না। মানে পুলিশের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছেন, পুলিশ ছাড়া কিছুই হবে না। না, উনি একটা জিনিস হলো কি জানেন, যখন কোনো বক্তৃতা দেওয়া হয় না, তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। আজকে যদি ছাত্রদের সামনে উনি বক্তৃতা দিতেন, উনি বলতেন যে ছাত্রদের ছাড়া কিছু হবে না। শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন, বলতেন শিক্ষকটাই মূল। এটা সবাই বক্তৃতা করতে, এটা সবারই গুরুত্ব আছে, সবারই গুরুত্ব আছে। মানে এটা উনার কেবল না, এটা যে কেউ
যে রিপন ভাই তো বড় নেতা, ওনাকে নিয়ে বসায় দেন ছাত্রদের সামনে, উনি বলবেন যে ছাত্ররাই মূল। আবার কৃষকের সামনে বসায় দেন, বলবেন যে কৃষকরা প্রধান না করে দেশ চলবে না, কারণ যাদের সামনে আছে তাদের কথা বলবেন। এখন উনি বলেছেন, কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হলো ওনারা কি করছেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। পুলিশের সঙ্গে আমাদের পুলিশ যে মানে বিগত সরকারের আমলে যে পুলিশ ছিল, পুলিশ তো ওই পুলিশই আছে না, এবং বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য। আর্মি চেষ্টা করে নাই, কিন্তু আর্মি চেষ্টা করে নাই বলে আর্মি বরং জনগণের পক্ষে ছিল। আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল, আন্দোলনটা সফল হয়েছিল। এটা বাস্তবতা ভাই, আমি যতটুকু বুঝি সেটা আমি বললাম। আর্মি যদি গুলি করতো মানে সরাসরি পুলিশের মতো অ্যাগ্রেসিভ হইতো, তাহলে আরও রক্তক্ষয় হতো। কোনো কিছুই থেমে থাকে না, হয়তো একসময় বিজয় আসতো, আরও রক্তের বিনিময় হতো সেটা। তো পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে। কেন করেছে? পুলিশের প্রত্যেকটা কনস্টেবলকে মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসতো তা না, কিন্তু পুলিশের যারা মূল কমান্ড, এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি, তারা কিন্তু কমান্ড মেনে চলে। কি আর্মি, কি পুলিশ, কি আনসার পর্যন্ত কমান্ড তারা মেনে চলে। যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে। তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের, আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে। মানে শেষ মুহূর্ত বন্ধ বলছি, একটা পর্যায়ে বন্ধ ছিল ওদের পক্ষে, পরে দিয়ে আসছে। এখন তারপরে তো সরকারের পতন হয়েছে। তো পুলিশ যার পক্ষে মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে, তা আপনারা কী করেছেন, পুলিশের মাথাগুলিকে ছেটে ফেলছে, কিন্তু অলরেডি ছেটে ফেলা হয়েছে। যার মানে যারা কমান্ডিং পজিশনগুলি ছিল তারা এখন আর কেউ নাই। তাহলে যে পুলিশগুলো আছে সেই পুলিশগুলি কেমন প্রতিদ্বন্দ্বী, সেই পুলিশগুলি কি এই আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী? কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন। কিভাবে বানিয়ে রেখেছেন? এভাবে যে পুলিশের মধ্যে সেই মনোবলটা ফিরে আসছে না। কেন আসছে না? এই কারণেই যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয়, অতটা। সেটা কি 5ই আগস্টের পরে তাদের উপর যে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল। আপনি আমাকে বলেন, আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের আন্দোলনকারী বীরত্ব বেসিক্যালি ছিল শহর কেন্দ্রিক, কিন্তু গ্রামাঞ্চলেও তো পুলিশের উপর হামলা হয়েছিল। একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছিল, লুট হয়েছিল কিনা? সবচেয়ে বড় হামলাটা হলো এনায়েতপুরে। হ্যাঁ, ওখানে যে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওখানে কি আন্দোলন ছিল খুব বেশি একটা? ওখানে কি পুলিশ কারোর প্রতি গুলি ছুঁয়ে নাই তো? এটাকে অনেকে বলেন যে এই 16 বছর পুলিশের ভূমিকার কারণে জনগণ সারা দেশে পুলিশের উপর এক রকমের ক্ষোভ প্রকাশ করে। বিষয়টা আমি সেরকম মনে করি না, ভাবে মনে করি না যে 16 বছরে তো আর্মির ভূমিকা একরকম ছিল। ভাইরে, এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশনগুলির উপর। এই আর্মি 2018 নির্বাচনে যে ভূমিকা রাখছে, এই আর্মি 2014 নির্বাচনে যে ভূমিকা রাখছে, এই আর্মি এমনকি 2024 জানুয়ারি নির্বাচনে যে ভূমিকা রাখছে, সে আর্মি কি জুলাই এসে ওই ভূমিকা রাখছে? রাখেনি তো। একই তো আর্মি, তার মানে সিচুয়েশনটা নির্ভর করে যে কমান্ডিং যারা পজিশন আছে তাদের কি অবস্থা তার উপর। এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে যে তুমি লাঠিচার্জ করো, ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে লাঠিচার্জ না করার? আছে ভাই বলেন? নাই তো। এখন ওই কনস্টেবল মারা গেল, আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না। ডিক্লেয়ার তো আপনি করছেন, বিচার হবে না কোনো, ইন্ডিমিনি দিয়ে দিয়েছেন আপনি। ওই কনস্টেবল 5 থেকে 8 আগস্টের সময়, হ্যাঁ, ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই, ওদের সংসার নাই। ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে, সেই ফ্যামিলি কি আপনার দেশের নাগরিক না? তার প্রতি এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই? দায়িত্ব আপনি পালন করছেন। আমার ফ্যামিলিতে যদি এটা হত্যা হয়, তাহলে আমার ভাই হত্যা হলো, আমি বিচার করলাম যে আমি এটা বিচার চাই, বিচার হলো, খুনিকে ধরা হলো, খুনিকে ফাঁসি দেওয়া হলো, আমার ভাই ফেরত আসবে না, কিন্তু তাও আমি বিচারটা চাই কেন? আমি জানি আমি আমার ভাইকে ফেরত পাবো না, তাও আমি বিচারটা চাই কেন?
মানসিক শান্তির জন্য। মানসিক শান্তি যেন এই ঘটনাটা আবার রিপিট না হয় সেজন্য চাই। এই তো চাই বলেছি এটাই। তাহলে ওই পুলিশ কর্মকর্তা ও তো অর্ডার ফলো করছে রে ভাই। এখন তার সহকর্মী কাছে আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করব না, তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, করবে। আপনার মানবিক, ওদের মানুষ হিসেবে রবট তো না, মানুষ তো একটা না। তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে, একসঙ্গে বসে লেফট রাইট করছে। সে কমান্ডারের অর্ডার ফলো করতে যেয়ে সে মারা গেছে, অথবা সে কিছুই করে নাই, আরেকজন গুলি করছে, গুলি ওরা পাল্টা মারছে, এর গায়ে লেগে মরে গেছে। কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না, কোনো ক্ষতিপূরণ হবে না, তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না, তার ফ্যামিলি রাস্তায় ফ্যাফে করে ঘুরবে। আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো, আমরা কাজ করি, করবে? করবে? এটা করা সম্ভব? তাহলে তো পুলিশকে যতক্ষণ পর্যন্ত আপনি মোটিভেটেড না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই পুলিশের কাছ থেকে সার্ভিস পাবেন না। এখন আপনি বলেন তাহলে পুলিশটা এটা হবে না, সব পুলিশ বাদ দেন। তো সব পুলিশ বাদ দেন আপনি, সে বাস্তবতা আপনার আছে, পারলে বাদ দেন। বাদ দিয়ে আপনি সব পুলিশ কোত্থেকে নেবেন? ভাই দেশ চলছে কমন সেন্সের উপর, দেশ চলছে অ্যাডহক ভিত্তিতে। কয়েকদিন আগে দেখেন না আমাদের কমিশনার সাহেব বলছে কিছু সাহায্যকারী পুলিশ নেবে। সাহায্যকারী পুলিশটা কারা গেলি? সিকিউরিটি গার্ড। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় ধরে নিয়ে আসবেন যে তুমি পুরো বেতন পাবা, তোমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, তোমাকে ওইটা করার ক্ষমতা, সব ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। আচ্ছা একজন ছিনতাই করে দৌড় দিল, তাকে তো দৌড়ে ধরতে হবে। এই লোক দৌড় জানে যারা আপনি নিয়ে আসতেছেন? তো দৌড় দিতে পারবো না, এর কোনো ট্রেনিং আছে নাই, তো তাকে আপনি নিয়োগ দিয়ে দিলেন। এবং আমাদের কমিশনার সাহেব বলেন ওনার নাকি এটার নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে, তো এখতিয়ার আপনি প্রয়োগ করলেন, বুঝলাম ভাই। তাহলে আপনি এই কাজটা আপনি তো আনসার নিয়ে এসে করতে পারতেন। আনসারে তো অন্তত দৌড় দেওয়ার দক্ষতাটা আছে, আনসার তো অন্তত আরো অনেক প্রশিক্ষণ আছে। তাহলে এগুলি কেন হচ্ছে? এগুলি চলছে কমন সেন্স দিয়া। কমন সেন্স গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমি কিন্তু বলি কমন সেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কমন সেন্স দিয়ে না বড় কাজ হয় না। আপনি কমন সেন্স বলছেন, কিন্তু বিভিন্ন স্টেপস গত 7 মাসে যা নেওয়া হয়েছে পুলিশ সংক্রান্ত, এগুলো কি এক ধরনের এক্সপেরিমেন্ট? এগুলো এক্সপেরিমেন্ট না, এগুলো ওনারা এইটুকুই পারেন যারা নিয়েছেন এই স্টেপগুলি দিয়া। আপনি যে লোকগুলি স্টেপগুলি গ্রহণ করেছেন তাদের দক্ষতাকে বিচার করবেন আপনি, যে ওনারা আসলে এইটাই পারে, এইটাই ওনাদের যোগ্যতা, এইটুকুই ওনাদের যোগ্যতা এবং এটাই পারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত না? চিন্তিত, উনি বিরাট চিন্তিত। কিন্তু ওনার চিন্তার ফল হলো এইটুক, উনি এইটুকুই পারেন, আর পারেন না রে ভাই। এখন যে যা পারেন, ধরেন আপনি আমাকে বললেন যে এখানে জাম্প করো, আমি কতটুকু জাম্প করে যাইতে পারবো? রিপন ভাই হয়তো নিয়মিত ব্যায়াম ট্যায়াম করে, উনি যা যাবেন আমি তার অর্ধেকে যাইতে পারবো না। ধরেন আমি পারলাম না, এখন আপনি তো আমাকে বলেন যে তুমি যাও, তোমাকে 1 কোটি টাকা দেবো। 1 কোটি কেন, আপনি 100 কোটি টাকা দেন। আমাদের আবার দৌড় দেওয়া ওরা পলিটিক্যাল লোক দৌড়াদৌড়ি করছে, কারণ আমাকে তো আপনি 1 কোটি টাকা 100 কোটি টাকাও দেন। আমার সক্ষমতা হলো 7 ফিট, ওই টাকা দিয়ে কি আপনি আমাকে 14 ফিট নেওয়াতে পারবেন ভাই? পারবেন না তো। উনি এখানে সঠিক লোক নির্বাচনটা গুরুত্ব। হ্যাঁ, এতক্ষণে আসছেন পয়েন্টে, ঠিক লোকটাকে ঠিক জায়গায় বসানো হয়নি। এবং এটা আমাদের প্রধান উপদেষ্টা স্বীকার করছেন, উনি কিন্তু স্বীকার করেছেন আমরা তো এই কাজের লোক না। শুনেন, প্রধান উপদেষ্টার কিছু কিছু জায়গায় আমি বুঝি না, মানে উনি বলছেন যে আমি এই কাজের লোক না, ভালো কথা, আমাকে ওরা আনছে, এটুকু ভালো কথা। ওনার একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, এটাও ভালো কথা। খারাপ কথা কোন না জানেন, যখন নাকি কেউ বোঝে যে আমি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন না, অথচ আমাকে দায়িত্বটা নিতে হবে কারণ আমার গ্রহণযোগ্যতা ভালো, তখন তার প্রথম কাজটা কি জানেন? প্রথম কাজটা হলো আমার আশেপাশে এমন এমন যোগ্য লোককে আমি নিয়ে আসবো যে আমি যে কিছু জানি না এটা যেন কেউ বুঝতেই না পারে। সমস্ত যোগ্য লোক আমার কাজটা করে দেবে, আমি মাঝখানে বসে থাকবো। এটা হলো গিয়ে মূল কথা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রিপন ভাই কীভাবে নেবেন আমি যাই না। বলেন। রিপন ভাইয়ের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তো গৃহবধূ না, 91-এ কী হলো, দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। উনি বিশাল জ্ঞান অর্জন করে আসছিলেন তা কিন্তু না, খেয়াল করেন, ওনার কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু উনি একটা বেসিক কাজ করছিলেন। ওনার আশেপাশে সব এক্সপার্ট লোকগুলিকে উনি নিয়ে বসছিলেন, এত এক্সপার্ট লোক নিয়ে বসছিলেন, উনি যে কিছু জানেন না অথবা উনি যেগুলি এক্সপার্ট না
এটা কেউ বুঝতেই পারে নাই। 5 বছর চলে গেছে, 5 বছরে দেখে দেখে অনেক কিছু শিখা ফেলেছেন। ভাই এইটা হলো সিস্টেম। ওই সময় সবাই কিন্তু বলতো যে খালেদা জিয়া তো কথা কম বলেন, তো ওনার তো কথা বলার দরকার পড়তো না, উনি তো এই লোকগুলিকে দিয়ে কাজ করাইতেন। তো আপনি জানেন না, ঠিক আছে, রাজা মশাই জানে না, কিন্তু রাজা মশাই ওনার যে উজির নাজির নিয়োগ করছে এইগুলি জানে, তারা কাজটা করে, ওনার না জানাটা আর প্রকাশিত হয় না। তার মধ্যে উনি শিখা ফেলেন নিজে করা। উনি এইবার করছেন কি, উনিও জানেন না, কতগুলি আনারি লোককে নিয়ে বসছেন। আবার উনি আবার বলেন যে আমি তো ঠিক মতো জানি না, কিন্তু ওনাদেরকে আমি কিভাবে সমালোচনা করব। না, এখন সেই ব্যর্থতা আপনি স্বীকার করার পরে কি করণীয় সেই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা এই আলোচনায় ফিরে আসব রিপন ভাইয়ের কাছে, ছোট্ট একটা বিরতি নিয়ে। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। আজ আমরা কথা বলছি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে। আমাদের সাথে অতিথি যে আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসিফুজ্জামান রিপন এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল। রিপন ভাই, এই পুলিশ বাহিনীকে গত 7 মাসেও সক্রিয় করা গেল না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদেরকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না, তাদের উপরে সেই 5ই আগস্টের পরে নানান হামলা, এগুলোর কথা বললেন মাসুদ ভাই। কিন্তু গত 7 মাসে তো আমরা এই বাহিনীকে সক্রিয় করার জন্য, উজ্জীবিত করার জন্য, মনোবল বাড়ানোর জন্য বহুবিধ কাজ করতে, কথা বলতে শুনলাম। অনেক যোগ বিয়োগ করা হয়েছে এই বাহিনীতে। নতুন পুরনোর সম্মিলনের পরেও যে অবস্থা আমরা এখন দেখছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেইটি মোকাবেলায় পুলিশের যে ভূমিকা, এবং সবশেষ প্রধান উপদেষ্টা আজকে যেই ভাষণ তাদের উদ্দেশ্যে দিলেন, এরপরেও কেন পুলিশ তার স্বাভাবিক ভূমিকাটা পালন করতে পারছে না, আইনানুগ ভূমিকা পালন করতে পারছে না? বেআইনি নির্দেশ মানা দরকার নাই, কোনো রাজনৈতিক সরকার বা আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতা নাই, এই সরকার নির্দলীয়, তাদের অধীনে পুলিশ শতভাগ তার কর্তৃত্ব নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে, সেইভাবে জননিরাপত্তা দেবে এবং অন্যান্য আইন প্রয়োগ করবে। সেটি উপস্থিতি এখনও কেন দেখছি না আমরা 7 মাস পরেও? ধন্যবাদ আপনাকে। তার আগে বোধহয় আপনি আজকে একটা পত্রিকাতে একটা নিউজ দেখলাম যে ডেপুটি কমিশনার সরকার নিয়োগ করার আগে আপনার ওই যারা এটার জন্য একটা ফিট লিস্ট তৈরি করে, ফিট মানে কারা ডেপুটি কমিশনার হিসেবে যেতে পারেন। তো দেশের 64টা জেলা তো লোক তো আসলে মানে আপনার 64 জনই যা হবেন, কিন্তু সাধারণত ডাকা হয় 150, 200, 250 লোককে ডাকা, এর মধ্যে থেকে ইন্টারভিউ নিয়ে নানান পলিটিক্যাল কনসিডারেশন, নানান, এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, মানে ডিসি হইতে লোকজন অনাগ্রহী এখন। হ্যাঁ, অথচ একসময় ডিসি হওয়ার জন্য তদবির চলছে। রাইট। তো ডিসি সাহেবের বাংলো, ডিসি সাহেবের শান শওকত, আরদালি, চাপরাশি, কুক টুক ইত্যাদি হুলস্থুল কাণ্ড কারখানা, জেলার রাজাই বলা যায় তার সমমর্যাদার মানে অফিসার বা তার চেয়ে উপরের মর্যাদার যে অফিসার, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ধারে কাছে এসব ফ্যাসিলিটিস পায় না। আচ্ছা, তাহলে এটা ছাড়তে চাচ্ছেন কেন? আপনি কারণগুলো জেনেছেন। একটা হচ্ছে যে গত 3টা নির্বাচন আকাম কুকাম করেছে অনেক ডিসি, তারা এখন শাস্তির সম্মুখীন হচ্ছেন। তারপরে আপনার বিভিন্ন মন্ত্রীদের আপনার পিএসটিএস ছিলেন ডিসি থেকে পরে, যে এগুলো একটা আপনার মানে চাপের মধ্যে আছেন, সামনে একটা নির্বাচন হতে পারে, সে দায়িত্ব নিতে চান না। তারপরে যারা এর আগে গেছেন তারা 22 বছর নাকি 25 বছর কারণে চাকরি থেকে মানে বাধ্যতামূলক অবসরে চলে গেছেন। এই যে জিনিসগুলো তারা দেখছেন, এবং কোনোটাই কিন্তু সরকারি পদক্ষেপগুলো একটাও কিন্তু অযৌক্তিক না, সবকটি যৌক্তিক, আমি খুব সমর্থন করি। কিন্তু এখন যে মানে ডিসিরা মানে ডিসি হিসেবে যেতে চান না, তার কারণ তারা আগে যে কামগুলো, ওই যে একদিন সুন্দর দিন কাটাইতাম, মানে একটা গান থামছিল বোধহয় না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এই যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই সমস্ত গল্প যে সমস্ত সিনিয়র অফিসারদের কাছে তারা শুনতেন, অথবা অধস্থন হিসেবে যেগুলো যখন দেখতেন, অ্যাজ এডিসি যখন ডিসি সাহেবের পোদ্দারিটা দেখতেন, এখন বুঝতেছেন এই সব পোদ্দারি খাটাইতে গেলে তো ভবিষ্যতে অনেক ঝামেলা আছে, এই জন্য অনেকে যেতে চান না। এখন এই এসপিদের বেলায় আপনি কথাটা বলবো যে আপনি চিন্তা করতেন অ্যাটলিস্ট গোটা 2-3 আইজি তো এখন মোটামুটি আপনার জেলখানে গেছেন, ওদের অনেকটা হ্যান্ডকাপে, কেন হ্যান্ডকাপ দেওয়া হয় না আমি জানি না। এখানে পুলিশ অবশ্যই স্বজনপ্রীতি করতেছে, মানে পলিটিশিয়ান, কিন্তু আবার রাজনীতিবিদ, সাংবাদিক, তাদেরকে তো ঠিকই সেটাই বললাম যে পুলিশের আইজি টাইজি এদের বোধ হয় আপনার মানে হ্যান্ডকাপ দিচ্ছে না, এদের হ্যান্ডকাপ দেওয়া উচিত ছিল। আচ্ছা, গেল এক। আর পুলিশ তাদেরকে ফেভার করছে, আই থিঙ্ক
আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করবেন, সে আইজি সেল। আমার কাছে সবচেয়ে একটা বাজে ব্যাপার লাগে কি জানেন, আমিও তো রাজনীতি করার লোক, আমরাও মামলা খাইছি, জেলে গেছি, তাই না? আমাদের তো এই যে আমাদের একজন ঢাকার একজন ছিল জসিল ইমরুল কায়েস নাম, একটা ভয়াবহ একটা ধুরন্ধর একটা ক্রিমিনাল টাইপের লোক, হ্যাঁ, হি ইজ এ সিটিং জাজ এট দ্য হাইকোর্ট নাও। শেখ হাসিনার বাড়ির এক এলাকার গোপালগঞ্জের লোক, শেখ হাসিনার ইচ্ছায় তার শেখ হাসিনার যত প্রতিদ্বন্দ্বী এবং তার রাজনৈতিক বিরোধী যারা ছিলেন তাদেরকে একের পর এই দুর্ধর্ষ, মানে বিচার বিভাগে কোনো পরিবর্তন হয় নাই। এই বললাম দুর্ধর্ষ ইমরুল কায়েস, ওরা তো ওরা তো এখন হাইকোর্টে বসে সে কেন বেঞ্চ পেয়ে গেছে, ও তো ডান্ডা বেরিয়ে পড়াই দিয়ে ওরা আপনার জিজ্ঞাসাবাদ করা দরকার, ওকে কোর্টে লেফট রাইট করানো দরকার এই ইমরুল কায়েসকে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, আমি একটা মেজর সার্জারিতে গেলাম, তা আমি অপোজিশন করে তো আমার অপরাধ না, আমি তো একটা রাজনীতি করার লোক না, আমি তো চোর ডাকাত না, আর আমার তো এই ধরনের কোনো ক্রাইম করাপশনের কোনো ব্যাকগ্রাউন্ডে না, আমি একটা ভাড়া বাড়িতে এখনও বসবাস করি। তো আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে, অনেক মামলা আছে, নিঃসন্দেহে থাকতেই পারে। আমার লয়ার বলছেন, তিনি ঢাকা বারের প্রেসিডেন্ট ছিলেন তখন, আমার যিনি লয়ার তখন, তিনি বললেন, আমার কথা বললেন যে আমার ক্লায়েন্ট খুবই সিক, ওনার একটা মেজর সার্জারি হয়েছে, হ্যাঁ, ওনার কিছু ডাক্তারের পরামর্শে ডায়েট ফ্যাট এভরিথিং চলতে হয়। উনি আমার লয়ারকে বলছেন, আইনজীবীকে বলছেন, ওনারে গতকালকে তো 2টা না 3টা টকশোতে দেখছি, তো উনি যদি সিক হবে তো উনি টকশোতে যায় কেমনে? কথাটা খেয়াল করেন। আমি আপনার অনুষ্ঠানে কথা বলছি, এরকম কথাই বলেছি, কোনো জায়গাতে যুক্ত হয়ে কোনো জায়গায় এরকম। আমি টকশোতে কেন কথা বলছি সরকারের বিরুদ্ধে, আবার আমার লয়ার বলছেন ইট ইজ সিক, ওনার একটু হি নিডস টাইম রিকভার করার জন্য। নো, নির্দয়ভাবে আমার সাথে ওষুধ নাই, কিছু নাই, হ্যাঁ, ভয়াবহ অবস্থা, আমার একটা মেজর সার্জারি, আমার ঘাটও শুকাই নেই, নির্দয়তার সাথে আমাকে কারাগারে পাঠিয়ে দিল। আচ্ছা, শুধু অনলি আই স্পোক এগেনস্ট গভর্নমেন্ট। সেই লোককে হাসিনাকে খুশি করতে হবে, হাসিনাকে খুশি করার প্রাইজ হিসেবে দ্যাট ইমরুল কায়েস, আমি জানি না বিচার বিভাগের লোকরা শুনছেন কিনা, ওই ইমরুল কায়েসকে শেখ হাসিনা এবং ম্যাডামের বিরুদ্ধে অনেক মামলা তিনি পরিচালনা করেছেন, তার মধ্যে একটা অ্যারোগেন্সি ছিল। এই বিচারকটাকে, লোয়ার কোর্টের বিচারকটাকে শেখ হাসিনা পুরস্কার হিসেবে তাকে হাইকোর্টে বিচারক নিয়োগ দিল। 5ই অগাস্টের পরে তার কয়েকদিন সে বেঞ্চলেস ছিল। এখন কি সংস্কার হয়েছে দেখেন, ওই গোপালগঞ্জের ওই দুর্ধর্ষটাকে এনে এখন আবার বেঞ্চ দিছে, বর্তমানে 5ই অগাস্টের পর তো একটা বড় সংখ্যক বিচারককে বাদ দেওয়া হয়েছে। বড় সংখ্যক না, একটা স্মল সংখ্যা। এখন তো আওয়ামী লীগ তো 23 জন সম্ভব, 22-23 জন বিচারক আছে 200-র মতো। হ্যাঁ, এগুলো অনেক পদে না, এগুলো অনেকে ইংরেজি রায়ও লিখতে পারে না ভাই, সত্যি কথা। To tell you very frankly, they don't know how to write the judgment in English. No, they don't know. ওদের সে ক্যালিবারই নাই, শুধু রাজনৈতিক বিবেচনায়। হ্যাঁ, এবং আপনার সবচেয়ে বড় বিচারক নিয়োগটা এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি নাজমুল আশরাফ, আমি জানি না আপনার এলএলবি আছে কিনা, না, যদি আপনার এলএলবি থাকে আপনিও বিচারক হয়ে যেতে পারতেন। কিরকম জানেন? হ্যাঁ, আসলেই খালি এলএলবি থাকতে হবে, এলএলবি থাকার পরে সেটা আপনার ওই ভুরুঙ্গামারি কলেজের কাছে যে কোনো একটা এলএলবি থাকতে হবে। এলএলবি থাকার পরে আপনি হাইকোর্টে একটা এনরোলমেন্ট করলেন, কোনোদিন কোর্টে টোটে যান না, দরকার নাই। পান না এরকম লোক তো আবার নতুন বিচারপতিও হয়েছে। শোনেন না, আপনার কোনোদিন বিচারক আপনি কেস টেস করেন নাই, ধরেন অভিজ্ঞতা নাই, কিন্তু 10 বছর আপনি হাইকোর্টে একটা এনরোলমেন্ট নিয়ে বসে রয়েছেন। বিচারক হওয়ার শর্ত হচ্ছে যে আপনি হাইকোর্টে লয়ার হিসেবে আপনার 10 বছর অভিজ্ঞতা। আসলে কি অভিজ্ঞতা, কতটা অভিজ্ঞতা, আপনার কোন মামলাগুলো, আপনি কয়টা মামলা জিতেছেন, কয়টা মামলা আপনি ভালো ফাইট করেছেন, কয়টা মামলার উদাহরণ আপনার ওই যে ডিএলআর রিপোর্টেড হয়েছে, নো, নট পাবলিশ, এই ধরনের কোনো ব্যাপার লাগে। শুধু ওই 10 বছরের ক্রাইটেরিয়া। প্রবাবলি ইউ মিসড অ্যান অপরচুনিটি টু বিকাম এ জাজ ইন দ্য হাইকোর্ট। হ্যাঁ, ওটা বিরাট সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশে, এটি একমাত্র সুবর্ণ সুযোগের জায়গা। আইনা শেখ হাসিনা গার্বেজের মতন মাল ঢুকাই গেছে। আই এম সরি টু সে ইট। তারা কোনো এগুলো কোনো ক্রাইটেরিয়া বিচার করে নাই। এমনকি এই বর্তমান সরকার আমলে আই স্পোক অন দিস ম্যাটার ইন সেভারাল অকেশনস, কি এই সরকার আমলে এত সংস্কারের কথা বলে, বিচারক কোন ক্রাইটেরিয়াতে আপনার নিয়োগ হবে সেটা আজ পর্যন্ত তারা ঠিক করে নাই। বিচারক যিনি বিচার করবেন তার তো একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, সেটা তারা এটাকে আদৌ ডিফাইন করেন নাই। যেটা বললাম যে একজন জাজ কতগুলো জীবনে কেস করেছেন, কতগুলো কেসে তিনি জিতেছেন, কতগুলো মামলায় হারলেও
তার বিষয়গুলো মানে আলোচিত হচ্ছে, কতগুলো মামলা তিনি অ্যামিকাস কিউরি হিসেবে তিনি মানে আমন্ত্রিত হয়েছেন, তাই না? তার কতগুলো মামলার বিষয়বস্তু আপনার সরকারের কাছে কোর্টেড হয়েছে, মানে রিপোর্টেড, জার্নালে রিপোর্টেড হয়েছে। এগুলো তো ব্যাপার, আপনি জানেন পিএইচডি করতে গেলে, প্রফেসর হইতে গেলে আপনার কতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে, থাকে না? নাকি থাকে না? থাকে অবশ্যই। নাকি আপনি মানে ওই কাশিয়ানী হাই স্কুলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে, হ্যাঁ, তো আপনি তো সেইটা সেই তো আপনার মানে স্ট্যান্ডার্ড অপারেশন প্রোটোকল যেটা আদালতের কথা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতেও কি হ্যাঁ একই চর্চা হয় নাই? আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হসপিটাল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট খুললো কেন? মাস্টার নিয়োগ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি, এটা তো একটা ডিপ্লোমা হইলে চলে, কথার কথা। এরকম সো মেনি ডিপার্টমেন্টস তারা খুলছে, বিশ্ববিদ্যালয়কে ভারাক্রান্ত করে ফেলছে শুধু দলীয় টিচার নিয়োগ করার জন্য, যাতে বারবার যাতে আপনার ওই আওয়ামী লীগের কি নীলপন্থী না কি পন্থী বলে ওদের নীল দলকে আপনার মানে জয়যুক্ত করার জন্য। তো এইখানে তো কোনো সামনে আবার লাল সাদা দলকে জয়যুক্ত করতে এখন আপনার নানাগুলো হওয়া উচিত না, ইট শুড বি স্টপড। আপনি পুলিশের কথা বলেন, আমি আপনাকে আবার পুলিশের জায়গায় ফেরত যেতে চাই। সেটা হচ্ছে আপনি স্বাধীনতার পরে আমাদের কি একটু ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের সেনাবাহিনী পোশাক নাই, বুট নাই, কত কিছু তো নাই নাকি, কত সীমাবদ্ধতা। তো আমরা কি করি, ওই স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ অবদানে, জেনারেল জিয়াউর রহমান, তখন জেনারেল জিয়াউর রহমান জেনারেল না, ই ওয়াজ মেজর, মেজর জিয়া, শফিউল্লাহ, মানে আপনার মানে মেজর তাহের, মেজর শওকত আলী, সো মেনি আদার মেজর্স, তাদেরকে দিয়ে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করিনি। সেই সেনাবাহিনী আজকে এত বড় বড় জায়গায়, এত বটবৃক্ষের মতো আমার সেনাবাহিনী প্রশংসা কুড়াচ্ছে না। আজকে পৃথিবীতে আপনার বিভিন্ন আমার বক্তব্য 12-14 বছর 15 বছর আগে একটা লোক রিটায়ারমেন্টে গেছেন, এখন বর্তমান যিনি আইজি, আফটার 12 ইয়ার্স, হ্যাঁ, তারে আপনি বাড়ি থেকে আইনা রিটায়ারমেন্ট ঘুম ভাঙায়, তারপর তারা নিয়ে আপনি আইজি বানালেন। হোয়াই? এর মধ্যে 12 বছরের গ্যাপ। এরকম বহুত অফিসারদের আছে, বহুত গ্যাপ। হ্যাঁ, আপনার তো এখানে ওরিয়েন্টেশন লাগবে রে ভাই। পুলিশকে আপনার শুধুমাত্র ড্রেস বদলাইলে হবে না, ড্রেস বদলাতে একটা ব্যবসা, এটা আমার নেতা তারেক রহমান উল্লেখ করছে। যারা এই কাজটা পেয়েছে, হ্যাঁ, ড্রেস, এই সরকারের মধ্যে একটা প্রবণতা, আমি জানি না এই ব্যবসাটা কে করতে চায়। এই সরকার আমলে আবার ড্রেস বদলাবার একটা মানে ধান্দা আছে। নো, গভর্নমেন্ট শুড নট কনসিডার, হ্যাঁ, এই ড্রেস বদলানোর ধান্দা ফিকির যদি কেউ করে ভেতর থেকে, বন্ধ করা উচিত হবে। কারণ রাষ্ট্রের এখন এত ফালতু পয়সা নাই। সংকট সমাধানের আমাদের মধ্যে এনাফ ক্যারেজিয়াস পুলিশ অফিসার আছে, শিক্ষিত আছে, ভালো আছে, নিচের দিকে অনেক ভালো অফিসার আছে। মাসছে আরে নাই ভাই, আপনি ভারপ্রাপ্ত আইজি বানান না কেন? আপনি একটা এসপি র্যাঙ্কের লোককে আপনি আইজি বানান, অসুবিধা, হোয়াটস রং? মেজর দিয়ে সেনাবাহিনী প্রধান হয় নাই, লেফটেন্যান্ট কর্নেল দিয়ে হয় নাই, হয়েছে তো? আপনার কি ওই যে আপনার সিনিয়র সেক্রেটারি লেভেলের ওই জাতীয় অফিসার নাই? তিনি করাপ্ট, তিনি কাজ করতে পারেন না, তিনি ডায়াবেটিক, তিনি কার্ডিওলজির পেশেন্ট, তার নানাবিধ সমস্যা, নানান তার ইন্টিগ্রিটি সমস্যা থাকতে পারে। এই ধরনের লোকজন ডেকে এনে আপনার এই ধরনের লোকজনকে ডেকে এনে আপনার চুক্তিভিত্তি নিয়োগ দিতে হবে কেন? সমস্ত প্রশাসন সব জায়গায় দিতে হবে কেন? জনপ্রশাসনটা সেক্রেটারি আছে, হ্যাঁ, এই লোক তো দীর্ঘদিন কর্মের সাথে তার যুক্ততা নাই। হোয়াই? আপনি তো শুধু প্রশাসনের কথা বলছেন, আমরা কি উপদেষ্টা পরিষদে ওই ধরনের লোক দেখছি না? ইয়েস, আপনি এই উপদেষ্টা পরিষদ সম্পর্কে তো খুব চমৎকার উদাহরণ দিয়েছেন। এগুলো ঘুমায়। এবং আরো সমস্যা, আরেকটা সমস্যা আছে আপনার, মানে ওই যে আবার ওই যে খুব মজা পেয়ে গেছে তো, পপু বাজায়, পপু বাসে, যে মন্ত্রীর আগে পিছনে গাড়ি থাকে, একটা আরাম ঠারাম একটা ব্যাপার, বিরাট আরাম। হ্যাঁ, আমার একজন জিজ্ঞেস করলো, ভাই আপনার কথা শোনা যাচ্ছে আপনি ভবিষ্যতে আপনার দলে মন্ত্রী হইতে পারেন। বললাম হ্যাঁ, এটা হইলে একটু ভালো, এই কারণে তাহলে আমার বাড়ি ভাড়াটা দিতে হয় না, এটা আমার একটা বিরাট চাপ যায়। বললাম আচ্ছা, এখন হচ্ছে কি, যেমন 2-1 জন উপদেষ্টা ছাত্রদেরকে বলে, বাবা তোমরা আমাদেরকে বিরাট বড় মানে ব্র্যাকেটে আমাদেরকে উপদেষ্টা বানিয়ে দিছো, এত সুযোগ সুবিধার জায়গায় বসাই দিছো, বাবা তোমাদের আরো 5-10 বছর থাইকা বাবা তোমরা দেশটারে ঠিক করে দিয়ে দাও। হ্যাঁ, তো এই যে মানে ছেলেদের বাবা সাজার লাইনে আরামে 5-10 বছর থাকার যে একটা ফিকির, খাউজানি শুরু হয়েছে, ইট শুড বি স্টপড। গণতান্ত্রিকভাবে দেশ চলবে। এই যে ছেলেদেরকে আপনার করা, কি বলে আপনার, এই যে তাদেরকে আপনার কি বলে মানে ওদের কি বলে, কি বিনা নির্বাচন থাকার থেকে মানে কি বলে ক্ষমতার লোভ, এই ধরনের উস্কানি দিচ্ছেন কেন? আপনার টার্মস অফ রেফারেন্স কি? আপনার টার্মস অফ রেফারেন্স হচ্ছে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমি খুব ক্লিয়ারলি আপনার অনুষ্ঠানে বলতে চাই, টার্মস অফ রেফারেন্স তো ডিফাইন্ড না, যার কারণে ওনারা এটা এটা সবকিছু ডিফাইন্ড থাকতে হয় না। আপনার নামটা যখন অন্তর্বর্তীকালীন, তার মানে আপনি অন্তর্বর্তী, মানে টেম্পোরারি গভর্নমেন্ট। আপনার কোনো উপদেষ্টা, আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে খুব ক্যাটেগরিক্যালি বলতে চাই, এই ধরনের কোনো উপদেষ্টার কথাবার্তা কিন্তু সংযম ছাড়িয়ে যাচ্ছে।
এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্যারেক্টার যেটা বৈশিষ্ট্য যেটা হওয়া উচিত সেটা থাকছে না। যদি এই ধরনের কথা তারা কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ফ্রি ফেয়ার হতে পারে এটা আমরা মনে করব না। তখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের দাবি উঠতে পারে, জনগণ মনে করতে পারে সিন্স এই ধরনের উপদেষ্টারা যেহেতু বর্তমান ছাত্রদের হাতে আরো দল মানে দেশটারে 5-10 বছর রাখতে চায়, তাই না? তো এই সমস্ত ওই যে আরেকটা ডিসি নিরপেক্ষতার আশঙ্কার কথা আপনারা দল এর মধ্যে জানিয়েছে। কয়েকটা সেকেন্ডে বলি, আপনার ডিসি হতে চান এর একটা কারণ ছিল যে কথায় কথায় তো সমন্বয়করা চাপ দেয়, এটা দিতে হবে, ওটা নিয়োগ দিতে হবে, এটা করতে হবে ইত্যাদি ইত্যাদি ছাত্র সমন্বয়কদের। এখন আপনার কথা হচ্ছে কি যে এই 5-10 বছরের নির্বাচন পিছানোর যে একটা ধান্দাবাজি যেটা আছে, একটা গভীর ষড়যন্ত্র আমি দেখতে পাচ্ছি। ডিসেম্বরে না এটা প্রধান উপদেষ্টা বলছেন, কিন্তু উপদেষ্টাদের ওনার উপদেষ্টাদের মধ্যে কারোর একটা গোপন না, তারা এই রীতিমতো কথাটা প্রকাশ করে ফেলছে। আমরা প্রধানের বক্তব্যই ধরব না, আমরা ওইটাও আমলে নেব, বিকজ তারা তাদের মানে ওরকম চিন্তাও তাদের মধ্যে আছে, চিন্তা ভাবনা থাকলে আমরা তখন বলবো যে আমাদের দেশে এখন ভবিষ্যতে নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য দেশে একটি জাতীয় নিরপেক্ষ নির্দলীয় সরকার নির্বাচন দরকার হতে পারে। মাসুদ ভাই, আমরা একটু পুলিশে ফিরে আসি। পুলিশ সক্রিয় না হওয়ার পেছনে অনেক কারণ আপনি বলছিলেন, অনেক দিন আলোচনা হচ্ছে, কিন্তু সরকার যতই তাদেরকে নির্ভয় দেখ, অভয় দেখ, কাজ করতে বলুক, তারপরে সরকার যে ব্যবস্থাগুলো নেয়, রদবদল ইত্যাদি ইত্যাদি, তারপরে তারা যখন কোনো কিছু করতে যায় নানা রকমের হুমকি দামকির মুখে পড়ে নানান পক্ষের, সব কিছু মিলে তাদের উপরে মানে ভয়, ভীতি এবং কি বলবো, আস্থা না থাকার একটা ব্যাপার কি আছে না তাদের নিষ্ক্রিয়তার পেছনে বা যথেষ্ট সক্রিয় না হওয়ার পেছনে? আছে তো দেখেন, আমি একটা কথা বলি আপনাকে। একজন লোক ভীত সংস্তুষ্ট, আপনার বাসাতেই ধরেন আপনার একটা বাচ্চা হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছে, আপনি তাকে অভয়টা দিবেন কিভাবে, অথবা তাকে আপনি কিভাবে স্বাভাবিক পর্যায়ে ফেরত নিয়ে আসবেন? আপনাকে এমন কিছু কাজকর্ম করতে হবে যে কাজকর্মের প্রেক্ষিতে ওই বাচ্চাটা মনে করবে যে সে যেটাকে দেখে ভয় পেয়েছিল ওটা আসলে ভয় পাওয়ার মতো কোনো বিষয় না। এই জিনিসটা তাকে কিন্তু আপনাকে মনে করাইতে হবে অ্যাজ এ গার্জিয়ান, তাই না? তো অভিভাবক হিসাবে এই সরকার, আপনি বলেন তো ভাই, গত 7 মাসে এমন কি কাজ করেছে যেটা দেখে পুলিশ মনে করতে পারতেছে যে তাদের আবার পূর্ণ উদ্যমে কাজে ফেরত আসা দরকার? আপনি একটা ঘটনা দেখান যে ঘটনা দেখে পুলিশ বাহিনী, সাধারণ পুলিশরা মনে করতে পারে যে এই সরকার আমাদেরকে অভয় দিয়েছে এবং আমরা এখন পূর্ণ উদ্যমে কাজে ফেরত আসি। সরকার একটা দেখান আপনি, পজিটিভ একটা, পারবেন না। তো আপনি কিছুই করবেন না আর আপনি আশা করবেন ঘটনাটা ঘটে যাবে, তা তো হবে না। না, বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করি, তারা নিষ্ক্রিয়, তারা যায় না, তারা ব্যবস্থা নেয় না, চোখের সামনে এটা সেটা ঘটে, সেই জায়গায় তাদের ভয়টা কিসের তাহলে? কোনটা? মানে যেসব ক্ষেত্রে পুলিশের ভূমিকা নেওয়ার কথা, আমরা দেখছি মব বা আরো অনেক পক্ষ নানান বেআইনি কাজ করছে, কিন্তু পুলিশ ভূমিকা নিচ্ছে। তারা একটা মবের থেকে, মবের জন্য কে দায়ী এটা আইডেন্টিফাই করে একটা লোককে তারা ধরে আনলো। হাইপোথেটিক্যালি কথাগুলো বলতেছে আমি। একটা লোকে একটা ইয়াং ছেলেকে দেখলো সেই মবটা মূলত ক্রিয়েট করেছে, আমি ভিডিও ফুটেজে দেখলাম, তাকে ধরে আনলো। পুলিশ কি শিওর তাকে আটকে রাখতে পারবে? মানে কে ছাড়ে নেবে? ছাড়ে নেবে ইয়াং কোনো একটা স্কুল ছাত্র, ক্লাস 9-এর একটা পোলা এসে বলবে যে আমি সমন্বয়কের ছোট ভাই, অথবা আমি সমন্বয়ক। পুলিশ কি করবে? তাকে কে আটকে রাখতে দিবে? আটকাতে পারবে? পারবে না। মোরালটা নেই। এবং অনেক মবের ঘটনা আমরা দেখছি যে পুলিশ পেছনে কেন যাবে নিজেকে বেইজ্জতি করার জন্য? যাবে না তো, হচ্ছে তো তাই। না, সেই অ্যাকশন দেখেন কতগুলো ঘটনা আমি বলি, পরিণতি খারাপ হবে সেই ভয়। সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে মামুনুল হক, 3 মহারথী পুলিশের হেলিকপ্টারে উঠে গেলেন মাগুরা। আমি কিন্তু ওনাদের খুব একটা দোষ দিই না, ওনারা গেছেন, কেউ উঠে দিয়ে তাকে সিট ছেড়ে দিছে, বলছে স্যার সিট তো এমনি খেলে, আপনি বসেন যান। আমি ওনাদের কোনো দোষ দিই না ভাই, ক্ষমতা পাইলে আপনি বলবেন। মাসুদ ভাই, এই হেলিকপ্টারের বিষয়টাতে ফেরত আসবো, আমার আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে, ফিরে এসে আমি বাকিটা শুনবো আপনার কাছ থেকে। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে এবারও সাথে পাবো আশা করছি। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, নিয়মিত আয়োজন। আমরা আজকে আলোচনা করছি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন এবং জনাব মাসুদ কামাল।
মাসুদ ভাই, আপনি এই হেলিকপ্টারের ঘটনাটা বলছিলেন, ওটা যদি শেষ করেন। আচ্ছা, আমি এটা বলি জিনিসটা। এখন প্রশ্নটা হলো যে ওনারা যে উঠছেন, বসতে পারছেন, গেছেন, এতে কোনো সমস্যা নেই। আমার কোশ্চেন হলো যে পুলিশ কীভাবে ওনাকে নিল? পুলিশ পুলিশ কীভাবে কি এই মানুষগুলোকে না নিয়ে পারতো? না, আমি সে আলোচনায় যাচ্ছি, ওইটি মূল প্রসঙ্গ। পুলিশকে আমাকে নিবে, আপনাকে নিবে, আপনাকে ভয় পাবে কেন? এই তো। তার মানে পুলিশ কাকে ভয় পায়? যাদের একদম পাবলিক ক্ষমতা আছে। সে তো পাবলিক আমার দৃষ্টিতে, সেও পাবলিক, আমিও পাবলিক। সে তো একটা পলিটিক্যাল পার্টির লিডার। তো আরেকটা পলিটিক্যাল পার্টির লিডার রিপোর্ট মেকে নিবে, সে রিপোর্ট মেকে পলিটিক্যাল লিডার নিবে না, লিডার হলেই হবে না, অনেক ক্ষমতাশালী লিডার হতে হবে। আসলে কিংস পার্টির কেউ হতে হবে, হয় কিং এর পার্টির হতে হবে, অথবা কিংস পার্টির কিং এর অনুগ্রহপ্রাপ্ত পার্টির হতে হবে। ঘটনা সেখানে আওয়ামী লীগ আমল হলে ছাত্রলীগের লিডারকে নিত, যুবলীগের লোকেরও নিত, পুলিশ নিত, ঠিক আছে, নিজের সিট ছেড়ে দিয়ে নিত। এখনও তাই করতেছে। তো এখন এই যখন ওনার অবস্থা দেখেননি আপনি, একটা ঘটনা, আমি একটা ভালো ঘটনা বলি, একটা পজিটিভ ঘটনার উদাহরণ দিই। কিছুদিন আগে পুলিশ একজন লোকের ছেলেকে ধরে নিয়ে আসলো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে তাকে সারাই নিয়ে আসলো। খেয়াল আছে? আসিফ মাহমুদ সজীব, হ্যাঁ, সেখানে একটা ভালো কাজ করছে। ওই লোক ছেলেটা আসলে দায়ী ছিল না, তাকে না ফুটকাটারও না, ওই যে পুলিশের উপর যে হামলার ঘটনা করছিল, ওই ঘটনায় একটা ছেলে, একটা বিয়ের দোকানদার ছিল, তাকে সে যে সারাই নিয়ে আসছে, একটা ভালো কাজ করছে, আমি এটা কিন্তু খারাপ বলছি না। কিন্তু ওই ছেলেটাকে মনে করেন আমিও চিনি, আমি যে বললে পুলিশ ছাড়তো? নিশ্চয়ই না। তো ওনার কথা ছাড়লো কেন? ওনার ক্ষমতা আছে। ওই ক্ষমতা কি পুলিশের জন্য অ্যাপ্লিকেবল? পুলিশের কি সেই Applicable? সাহস আছে এই ক্ষমতা? না না, আমার কথা তা না কিন্তু। তো আমার কথা হলো কি, তাহলে আগের সরকার পুলিশের উপর প্রভাব বিস্তার করতে, এই সরকার করতেছে। প্রভাবটা নেগেটিভ কিংবা পজিটিভ সে আলোচনা পরে, কিন্তু প্রশ্নটা হলো যে করতেছে তো, তাহলে পুলিশ কি এটা আইনানুগ কাজ করছে কিনা সেটা বলেন আপনি আমাকে। আমি কিন্তু ওনাদের কথা বলতেছি না, আমি পুলিশের কথা বলতেছি। পুলিশ কি আইনানুগ কাজটা করতেছে? না, করতেছে না। কেন করতেছে না? ভয়ে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই পয়েন্টের কারণে পুলিশ কোনো কাজই করে না। তাহলে সরকার তাদেরকে কেন অভয় দিতে পারছে না? এই যে আমাদের এই যে ইউনুস সাহেবের মতো মিষ্টি মিষ্টি আলাপ করতেছে, প্রলেপ দিচ্ছে, এই প্রলেপে কাজ হবো না রে ভাই। ইউনুস সাহেব যে ভালো বক্তৃতা দেয়, এটা তো আমি আপনি স্বীকার করার কে? সারা দুনিয়া স্বীকার করে, খুব ভালো ইনফ্লুয়েন্সার, সারা দুনিয়া স্বীকার করে। কিন্তু এই ইনফ্লুয়েন্স দেখবেন, আমাদের কাছে ইনফ্লুয়েন্সার আছে, কিন্তু সেটা ইনফ্লুয়েন্স দেয় মানুষকে কীভাবে তুমি প্রতি মাসে 5 অঙ্কের বেতন পাবা, দেয় কিন্তু দিয়ে দিয়ে যায়। মানুষ খুব খুশি, হ্যাঁ তাহলে কালকে থেকে 5 অঙ্কের বেতন পাওয়া শুরু করবো, পায়, অথবা 5 কেজি ওজন কমাবা, পায়। এটা আরেকজন দেখবেন আপনি মাঝে মাঝে টিভিতে দেয় ডায়াবেটিস, সে ডায়াবেটিস ভালোই করে দিতে হয় সবার, আর সে সারা পৃথিবীর সব লোক খারাপ। ফিনিশিংয়ে বলে কি, যে আগে দেখতাম যে আপনার রাস্তা বোধহয় ক্যানভাস করতো, ফিনিশিংয়ে কয়ে কি আমার এই ওষুধ কিনেন, আমার এই ট্যাবলেট কিনেন, আমার এটা কিনেন, এই পানি খান আর ভালো হয়ে যাবেন আপনি। ভাই এই সমস্ত বুজরুগি দেখতে দেখতে, ওগুলো তো আমরা জানি অপচিকিৎসা, রাস্তাঘাটে যেগুলো হয়। এখন রাষ্ট্রীয় পর্যায়ে এইসব বুদ্ধি পরামর্শ, অপকর্ম, সিম্পল অপকর্ম। আমি আপনাকে বলছি ওই দিন। আচ্ছা, এখন মাসুদ ভাই আমাকে বলেন, তাহলে পুলিশের ভয় দূর করার কারণ কি? তাদেরকে সাহসী করার উপায় কি? সেই উপায় সবচেয়ে ভালো বলতে পারবেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তাকে রাখা হলো না। এই জন্য তো উনি বলতে পারেন না, আমি বলবো কেমন করে? উনি তো বলতে গেছিল না, এখন বর্তমানে, এবং উনি কিন্তু 3 দিনের মাথায় অনেক কিছু করে ফেলেছিল। তার মানে হ্যাঁ, আমি যদি বলি একটা মারাত্মক কথা বলি, বলবেন যে তুই তো একটা আপনি আমার বলবেন ভাই বাইরে দেওয়ার সঙ্গে সঙ্গে। মারাত্মক কথাটা হলো যে এই সরকারই আসলে চায় না এগুলো হোক, এই সরকারই চায় নাই। এইটাই যে একটা আন্দোলন ছিল, আন্দোলনের যে চেতনা, সেই চেতনাটা কী ছিল? যে স্বৈরাচার বিরোধী একটা চেতনা। স্বৈরাচারে কে বসে আছে চেহারাটার দিকে তাকাবো না, তার কাজটার দিকে তাকাবো। আমি স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়তে চাই, এইটা ডক্টর ইউনূসই চান না, এই সরকারই চায় না। লাভ কি তার? চায় না, সে এরকম একটা পরিবর্তনকে সহ্য করতে পারবে না, ওরকম একটা পরিবর্তনকে উনি বহন করতে পারবে না, এই জন্য চায় না। যে কারণে উনি কি করছে দেখেন আপনি, একদম শুরুর দিন থেকে উনি পুরো জিনিসটাকে গুবলেট পাকায় ফেলেছে। প্রথম গুবলেট পাকিয়ে ফেলেছে যে সরকারের বাইরে একটা প্রেশার গ্রুপ হিসাবে এই ছাত্ররা থাকতে পারতো। উনি ছাত্রদের লোভের মধ্যে ঢুকাই দিছে, 2টা উপদেষ্টা বানাই দিছে, বানাই দিয়ে ছাত্র ঐক্যটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা ইন্টেনশনালি উনি করছেন। তারপরে কি করছে,
এই ছাত্রগুলিরে একটা পলিটিক্যাল পার্টি বানাইতে বলছি, তোমরা একটা পলিটিক্যাল পার্টি বানাও। তার মানে পার্টি বানানো যখন পদক্ষেপে আসেন হাইদ ইসলাম, তখন ওনারা প্রেস সেক্রেটারি বলে দিছে যে তুমি যে বলবা যে তুমি তো আগামী দিনে প্রধানমন্ত্রী, প্রেস সেক্রেটারি কই দিছে এই যে নাহিদ ইসলাম আগামী দিনে প্রধানমন্ত্রী বলছে। তো তার মানে কি, তার মধ্যে লোভটা ঢুকাই দিছে, এবং লোভ ঢুকাই দেওয়ার মাধ্যমে কি করছে, ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে আসছে। এখন সব ছাত্র কিন্তু আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, সবাই এখন বিপ্লবের নায়ক হতে চায়, সেটাই মন্ত্রী সবচেয়ে হতে চায়। লাভজনক। জি, শিক্ষা ব্যবস্থাটাকে 12টা বাজে দিছে, হ্যাঁ। একটা জেনারেশনকে নষ্ট করে দিছে। কি কারণে করছে? ওদের মধ্যে যে অন্তর্গত যে চেতনাটা ছিল সেটাকে ধ্বংস করার জন্য করছে। জি, একদম শেষ পর্যায়ে রিমন ভাই ছোট করে শুনবো। পুলিশকে সক্রিয় করা যাচ্ছে না বলে দেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকারের অনেক ভুলভাল পদক্ষেপ নিয়ে আমরা কথা বলছি। বিএনপি বহু বছর সরকারের ছিল, অনেক দক্ষতা অভিজ্ঞতা তাদের আছে। আপনাদের দল থেকে সরকারকে এই ব্যাপারে কি ধরনের পরামর্শ দিয়েছেন বা দেবেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আমরা বারবার যেটা মনে করি যে সে একটা রাজনৈতিক সরকার, এই সরকার তো আসলে রাজনৈতিক সরকার না। আবার যে খুব ক্ষণস্থায়ী সরকার হতো, 3 মাসের সরকার যদি হতো, যেমন যে আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে 3 মাসের সরকার ছিল, তারা কিন্তু মানে চমৎকার 3 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক করে। তার আগে তো আর গণঅভ্যুত্থান হয় নাই। না, ওটা অবশ্যই ওইটা দুঃখিত, 90-এর গণঅভ্যুত্থানের পরে অফকোর্স হয়েছে। ওই স্পিরিটটা তো অনেক বড় স্পিরিট। আপনি যদি এইবারও যদি 24-এর ব্যাপকতা কম ছিল, 24-এর স্পিরিটটাকে যদি আপনি ধারণ করতে পারতেন, ধারণ করতে পারার মধ্য দিয়ে যদি আপনি উপযুক্ত লোকগুলোকে বাছাই করে বসাতেন, এই 12 বছর 14 বছর 20 বছর রিটায়ারমেন্টে গেছে আমেরিকা থেকে নানান জায়গাতে আইনে ঠাই না, হ্যাঁ, এসব গ্যাটিস মেটিস আইনে তো আপনার আসলে রাষ্ট্র চালানো যায় না। না, এই সরকার সবার সমর্থিত। এই ভুলভালগুলো সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কি সংশোধন হচ্ছে একটাই পথ, সেটা হচ্ছে যে আপনার ইমিডিয়েটলি যেটা ফ্যাসিলিটেট করতে হবে সেটা হচ্ছে একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে আপনার দায়িত্ব হস্তান্তর করে দেওয়া। আমি মনে করি এটা রাজনৈতিক সরকার আপনার এই টোটাল পরিস্থিতিকে যেভাবে ট্যাকেল করতে পারবে, এটা আমি মাসুদ ভাইয়ের কথা অনুযায়ী যদি বলি, ওনারা তো নিজেরই স্বীকার করেন দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তারা বোঝেন না এগুলো, ইট ইজ নট দেয়ার কাপ অফ টি। আবার তারা তো স্বেচ্ছায় সে দায়িত্ব নেন নাই, আমরাই সবাই মিলে তাদেরকে বসিয়েছি। স্বেচ্ছায় দায়িত্ব না দিলে আপনি যখন পারবেন না, দেখেন আজকে আপনার টক শোতে আমি কথা বলতে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, আপনি দেখেন যে আমি কথা বলতে পারছি না, মানে অর্থাৎ ব্যাটে বলে মিলছেন, অর্থাৎ আপনার পছন্দ হচ্ছে না, আপনি কি আমাকে আরেকবার ডাকবেন না, আপনার তো কোনো কম্পালশন নাই। যদি কেউ না পারে, ওনার এই উপদেষ্টা পরিষদটা সফল করতে পারতেন উনি, সেই চেষ্টা তো আমরা দেখি না, কাউকে বাদ দিতে দেখি না। মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে এক একটা ঢোকায়, মাঝে মধ্যে দেখি, হঠাৎ করে দেখি এটা প্রতিমন্ত্রী পদমর্যাদা নানান কিছু দেখি আর কি, এগুলো হঠাৎ মানে বিয়োগের চেয়ে যোগই বেশি হচ্ছে, এবং প্রায় একই ক্যাটাগরি। রাইট, আমরা শেষ করবো রিপন ভাই। তো ফলে আমি যেটা মনে করি যে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা দরকার পড়বে, একটা মানে নিরপেক্ষভাবে নির্বাচনের আয়োজন করা, এবং সেই আয়োজনের মধ্যে গণতান্ত্রিক এবং রাজনৈতিক সরকার। অনেক ধন্যবাদ রিপন ভাই, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনারা যারা দেখছেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়, এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।